এই তুমি এলে কি করে? তা আমি বললাম যে আমি অন্ধকারের রাজা জোকার। কালকে হচ্ছে আমাদের সিনেমা রিলিজিং, আমাকে আমার এলাকা থেকে ব্যানার করে দেওয়া হয়েছে। আসলে আমি তো এটা বলতে খুব গর্ববোধ করি যে মিরপুরের ছেলে। ক্যামেরার পেছন থেকে আসলে কাজ করাটা শুরু। তারা বললো যে অ্যাক্টিংটা করলে ভালো হয়। আমি প্রথম প্রজেক্ট করেছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2016-তে। দেন যদি আমার মার সাপোর্টটা না থাকতো তাহলে আমি হয়তো গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারতাম না। আমার মনে হয়েছে যে 4 বছর আমি না আমার মাই পড়াশোনা করছে। ক্যামেরার পেছন থেকে আসলে কাজ করাটা শুরু। এর আগে ক্রিকেট খেলতাম, শেখ জামাল থেকে সেকেন্ড ডিভিশনও খেলেছি, ঢাকা মেট্রো 18 খেলেছি। মিউজিক করতাম। তো আমাদের যিনি গুরু তিনি হঠাৎ করে বললেন যে তিনি এখন নাটক বানাবেন। তো আমি তো আসলে এসব কিছু বুঝি না, তো তাকে অ্যাসিস্ট করা শুরু করলাম। দেন তার থেকে আসলে ইন্সপায়ার হয়ে ক্যামেরার পেছনেই কাজ করা শুরু। দেন হঠাৎ করে সকল ডিরেক্টর যাদের সাথে কাজ করতাম তারা বললো যে অ্যাক্টিংটা করলে ভালো হয়। তখন ডিরেকশনের মাধ্যমে অ্যাক্টিংটা শেখা অল্প অল্প করে, জানি না কতদূর শিখলাম, কিন্তু তখন থেকে অ্যাক্টিংয়ের প্রতি একটা প্যাশন কাজ করা শুরু করলো। দেন অভিনয় করা শুরু করলাম টুকটাক করে। আমি প্রথম প্রজেক্ট করেছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2016-তে। দেন সেখান থেকে আর কি যাত্রাটা শুরু হয়ে যায়। এই ব্যাপারটা এখনো বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, তো এটার উত্তরটা আমার কাছে নেই, এই কারণে যে আমার কোনো সময় অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না বা এমন কোনো প্ল্যানিং থাকে না। মানুষ তো প্রত্যেকটা কাজে প্ল্যানিং অনুযায়ী করে। তো আমার সম্পূর্ণ ইচ্ছা বা আমার এফোর্টটা ছিল আমি ক্রিকেটারই হব। আমি সেই গতিতে আগাচ্ছিলাম। দিনে প্রায় 12 ঘন্টার মতো প্র্যাকটিসই করতাম, রানিং করতাম, জিম করতাম, 2 সেশন প্র্যাকটিস করতাম 2টা ক্লাবে। সেখানে কিছু একটা উটপাটাং হয়ে যায়। তো তখন সেখান থেকে আসলে পড়েই যাচ্ছিলাম। এমনিতেই সেটা হলো বয়সন্ধিকাল, মনটা খারাপ হয়ে গেল বেশি। তো তখন সেখান থেকে মনে হলো যে এখান থেকে বের হতে হবে। তো তখন আসলে বেসিক্যালি আমার যে গুরু নিয়াজ কামাল আবির ভাই, তার ওই ফোনটাই আসলে সবকিছু চেঞ্জ করে ফেলে। তখন আসলে মিডিয়ার প্রতি অ্যাট্রাক্টেড হওয়া, এখানে কাজ করা। আসলে আমি তো এটা বলতে খুব গর্ববোধ করি যে মিরপুরের ছেলে। মানে আমার সবসময় এটা মনে করি যে আমাকে যদি কেউ চেনে বা আমার যদি একটা বিলবোর্ড থাকে, তা আমি এটাই মানে সবার কাছে রিকোয়েস্ট করবো যে মিরপুরের ছেলে হিসেবে যেন আমাকে চিনুক। আমি মিরপুরকে অনেক ভালোবাসি, আর মিরপুর আমাকে প্রচুর ভালোবেসেছে। যেমন দেখেন কালকে হচ্ছে আমাদের সিনেমা রিলিজিং, আমাকে আমার এলাকা থেকে ব্যানার করে দেওয়া হয়েছে যে ব্যানার করা উচিত। তা আমি কোনো কিছুই বলিনি। প্রত্যেকেই মিরপুরের আমাদের ওয়ার্ড কাউন্সিলর, আমাদের প্রত্যেকটা বড় ভাই ছোট ভাই যারা ছিল তারা প্রচুর আমাকে সাপোর্ট দিয়েছে। এই পর্যন্ত আমি আসলে আসতে পারতাম না। ইনফ্যাক্ট আমার গ্র্যাজুয়েশনটা তো মাত্র শেষ হলো। এখানে আমার বন্ধু বান্ধব যদি না থাকতো হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা, যদি আমার মার সাপোর্টটা না থাকতো তাহলে আমি হয়তো গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারতাম না। আমার মনে হয়েছে যে 4 বছর আমি না আমার মাই পড়াশোনা করছে। যে সময় হলো সকালে আমার 7টার দিকে পরীক্ষা, আমার মা 5:30টার দিকে উঠে গেছে, সে আমাকে 6টায় উঠে দিচ্ছে। তো তার ডেডিকেশনটা আমার থেকেও বেশি ছিল। আর বাবার মৃত্যুর পরে যে আসলে এভাবে ঘুরে যে দাঁড়াতে পারবো এটা আসলে কখনো ভাবিনি, কারণ করোনার সময় মৃত্যু। তো সে সময় কি করব না করবো আসলে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো সেই জায়গা থেকে আসলে এই পর্যন্ত আসবো স্বপ্নের মতো লাগে। আসলে যেটা সত্যি কথা, যদি ইন্ডাস্ট্রির কথা বলি, অবশ্যই এখান থেকে কলকাতার ইন্ডাস্ট্রির ফিডব্যাকটা অনেক বেশি। এখান থেকে যেটা আমি খেয়াল করলাম, আমার কাছের যেই বড় ভাইরা ছিলেন, ডিরেক্টররা বা প্রডিউসাররা, তারা তো অ্যাপ্রিসিয়েশন জানাবেই তাদের জায়গা থেকে। তারপর অনেকে স্ক্রিপ্টও দিচ্ছে এখন নতুন করে সিঙ্গেলের জন্য, সেগুলোও পড়ছি। কিন্তু কলকাতার ইফেক্টটা আবার একটু অন্যরকম। যেমন সবকিছু ঠিকঠাক থাকলেও হয়তো বা তামিল ইন্ডাস্ট্রিতে একটা কাজও করতে পারি, কথাবার্তা ভালোই আগালো। তো সেখানকার ফিডব্যাকটা খুব ভালো। কারণ আমি যেটা খেয়াল করলাম কি, তারা প্রশংসাটা করতে ভয় পায় না, কারণ তারা আসলে কাউকে কৈফিয়ত দিতে বাধ্য না। তারা নিজেদের জায়গা থেকে সবাই স্বাধীন। তো এমনও হতে পারে যে একজনের সাথে খারাপ সম্পর্ক, কিন্তু আমার পোস্টারটা তার ভালো লাগলো, সেটা শেয়ার দিতেই পারে। এই প্রোডাকশনের সাথে অন্য কেউ সম্পৃক্ত থাকলেও সেটা দিতে বাধ্য না, মানে কৈফিয়ত দিতে তিনি বাধ্য না। তো এই জায়গা থেকে তাদের মানে ফিডব্যাকটা খুব ভালো। আর বাংলাদেশে হলো যেটা সত্য কথা, ব্যাক করার পরে কাজ তো শুরু করেছি। এখন প্রপার অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষের তো ইচ্ছাই থাকে যে এদের সাথে কাজ করব, ওদের সাথে কাজ করব। এমন আসলে কোনো ইচ্ছা নেই। ইচ্ছা হচ্ছে যে এমনভাবে শুরু করি যেন আরেকটা নামটা ছোট করে হলেও ক্রিয়েট হয়। কারণ প্রত্যেকে নিজের পরিচিতিটা নিয়ে থাকতে চায়, একটা নিজের সিগনিফিকেন্স রাখতে চাই। আর মিরপুর কোনো সময় আমাকে নিরাশ করেনি। মিরপুর আমার ঘর, আমার মাটি, মিরপুরেরই ছেলে আমি। মিরপুর আমাকে সবসময় নিজের জায়গা থেকে আদর করেছে। কমপ্লিমেন্ট আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি, এবং স্পেসিফিকলি বলেও দিতে পারবো যে কোন কারণে আমাকে আসলে নকটা করা। আমি ছোটবেলা থেকে যে মুভিসগুলো ফলো করেছি, আমি এটা দেখেছি যে মানে হিরোটা আসলে কে। হিরো সে যে একটা গল্প একাই টেনে নেওয়ার ক্ষমতা আছে, তাহলে সে হিরো। এখন আমি জানি না ওটা আমার ভিতরে কদ্দূর আছে, কিন্তু আমি যে সময় অভিনয়টা করতে যাই আমি উৎফুল্ল থাকি। আর এই চরিত্রটা উৎফুল্ল চরিত্র ছিল। আমি আমার কিছু মজা দেওয়ার চেষ্টা করি। আমার বডি ল্যাঙ্গুয়েজে একটা দুষ্টামি আছে, যেটা হয়তো বা বলিউডে দেখা যায়। এই কিছু গ্রামারের বাইরে গিয়ে কিছু কাজ করার চেষ্টা করি। মানে সবসময় যে আমার স্ট্যান্ড বাই দাঁড়িয়েই কথা বলতে হবে, বা কিছু কিছু মিস্টেক আমরা অনেকে ধরি, মিস্টেকটাকে কিভাবে আপন করে নিয়ে বোঝানো যাবে, আচ্ছা এটা তোর স্টাইল। তো এই কিছু কিছু জিনিস আসলে নিজে থেকে ইনপুট দেওয়ার চেষ্টা করলাম। তো যেসব হাউসরা আর কি কথা বললো, তারা আমার এই জিনিসটা অবজার্ভ করলো যে আচ্ছা তুই তো এভাবে হাঁটিস রে, তুই এভাবে পোল্টি মেরে দিস, এইসব জিনিস তো নিজের, এগুলো তো কেউ আসলে কাউকে শেখাতে পারে না। তো এই কিছু স্পেসিফিক ব্যাপার ছিল যেগুলো আমাকে সাপোর্ট করলো। বাংলাদেশে তো অলরেডি একটা কাজ শুরু করে দিয়েছি, একটি ওয়েব সিরিজ শুরু করে দিয়েছি। সিঙ্গেলের স্ক্রিপ্ট আসতেছে,
কম বেশি রেগুলার বেসে। কলকাতায় একটা কাজের কথা চলতেছে, অলরেডি প্রি প্রোডাকশন হয়ে গেছে। আর তামিল সিনেমা যেটার কথা বললাম, এটা বেশ খানিক আগে হয়তো বা আমরা নেক্সট মান্থের মাঝামাঝি অবস্থায় একটি ফাইনাল কোনো কিছু জানতে পারবো। অনেক বিষয় তো আমার জন্য নতুনই ছিল। মানে প্রথম কথা, এত বড় চরিত্র, গল্পের ভিতরে মজাটা আমাকে দেওয়া হয়েছে বেশি, ক্যারেক্টারটা এভাবে লেখা, এত বড় মানে ক্যারেক্টার পুল অফ করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। তাদের সাথে অভিনয় করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশি খাবার খুব মিস করছিলাম, এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমাদের দেশের খাবার অনেক মজার, মানে যে থাকেন অনেকদিন তারা বুঝে যে খাবারটা আসলে অনেক বড় ফ্যাক্ট। তার উপর এখানে আমার কাছের মানুষগুলো ছিল না। বাবাকে প্রচুর মিস করছিলাম, যে তিনি নেই, তিনি থাকলে হয়তো বা, যেদিন প্রথম আলো নিউজটা গেল ওই দিন প্রচুর কান্না করলাম, যে বাবা থাকলে হয়তো বা খুব খুশি হতেন। যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত। সেখানে যাওয়ার পরে আসলে যেটা হলো, আমি আর মনে হয় না যে আমি তাদের বাইরের। তারা আমাকে বুকে জড়িয়ে নেয়, তারা আমাকে একসেপ্টটা করে। খুব কষ্ট পেতাম যদি একসেপ্টটা না করতো, তাহলে আমার যাত্রাটা খুব কঠিন হতো। ইভেন শুটিংয়ের পরে যে সময় আমার দুই বড় ভাই আরমান ভাই, আবির ভাই গেল আমার সাথে দেখা করতে গেল শুটিংটা শেষের পরে, তো তখন আই হ্যাড ফান, সো মাচ ফান। ইভেন তখন মনে হলো যে কাছের দুইটা মানুষ হয়তো আমার কাছে আসলো এঞ্জেল হিসেবে, ওই হাসিটা ছিল। তাদের সাথে কি ডায়লগ শেয়ার করলাম, এটা তো সবাই ইন্টারেস্টিংলি দেখবেন, ইন্টারেস্ট নিয়ে দেখবেন। অরিজিৎ গুহ স্যারের সাথে একটি ডায়লগ শেয়ার করেছি, যেখানে আমি জোকার ক্যারেক্টারটি প্লে করি হঠাৎ করি। সেখানকার একটি লাইনে বলতে চাই, এখন কিছু ফ্ল্যাশ আউট করবো না। তো তিনি হঠাৎ করে আচমকা আমাকে দেখে যে তার বেডরুমে, মানে ড্রয়িং রুমে একটি জোকার বসা। তিনি জোকারকে বলে, এই তুমি এলে কি করে? তা আমি বললাম যে আমি অন্ধকারের রাজা জোকার। তো এতটুকুই থাকুক, বাকিটা ট্রেলার তো মানুষজন দেখলে টুকটাক।